জনাব আনিস আলমগীর, যেমনটি বলছিলাম, রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। গণহত্যার বিচারের ধীরগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতা কর্মীদের উপর হামলার অভিযোগে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। সে সঙ্গে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কাল মাঠে থাকবে এনসিপি। আগামীকাল কি হতে যাচ্ছে, কেন এত উদ্বেগ উৎকণ্ঠা? আমার ব্যক্তিগত ধারণা আগামীকাল তেমন কিছুই হবে না। বাট যেহেতু আওয়ামী লীগ তার দ্বিতীয়বারের মতো আমার মনে হয় নিষিদ্ধ অবস্থায় তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। আপনি জানেন যে 2025 সালে মে মাসে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। সেই প্রেক্ষিতে এবার দ্বিতীয়বারের মতো তারা এই ধরনের একটা কর্মসূচি পালন করতে যাচ্ছে। সেই কর্মসূচির মূল বিষয়টা হচ্ছে দলের মধ্যে একটা জাগরণ তৈরি করা, এবং এই পর্যন্ত যেটুকু কর্মসূচি তাদের আমি শুনেছি সেটা হচ্ছে যে টুঙ্গিপাড়ায় পুষ্পার্ঘ্য অর্পণ আর ভার্চুয়াল সভা করা আর ঝটিকা মিছিল করা, মানবিক বিপর্যয়ের যে বিষয়গুলো তাদের ঘটেছে সেগুলোকে হাইলাইট করা। এবং আমার মনে হচ্ছে সরকারের যে কার্যক্রম শুরু করেছেন, আপনি যেটা বলছিলেন যে সেনাবাহিনী মোতায়েন করেছে 6টি জেলায়, বিশেষ করে ঢাকা, চিটাগং, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ফরিদপুর, টুঙ্গিপাড়া সহ অন্যান্য এলাকা, যেটা এটা কি বলে গোপালগঞ্জ, এই সমস্ত বিষয়গুলো দিয়ে সরকারি দল সবসময় বিরোধী যারা থাকে তাদেরকে রাজনৈতিক কর্মসূচি দমনের প্র্যাকটিস বহু পুরনো। এটা যে নতুন এরা করছে তা না। আর যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং একটা আইনগত ভিত্তি ওনারা পেয়ে যান যে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাহলে তারা সেটা করতে পারবে না। আইনগত বিষয় মানে যে যুক্তি বিষয় আর কি। আইনগত বিষয় আসলে তো এই প্রসঙ্গ আসবে, আপনি কোন আইনে তাকে ইয়ে করে দেন, নিষিদ্ধ করেন, আপনার সেটা আপনি তার বিচার ছাড়া তাকে তো নিষিদ্ধ করতে পারেন না, তাই না? তো এমন একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ তার ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে। সরকারি কার্যক্রম যেভাবে আমরা দেখছি তাতে তো মনে হয় যেন তারা এর মধ্যে সফল হয়ে গেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন, এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোন দিন যে চলে গেছে কেউ টেরই পায় নাই। কিন্তু সফলতা আসলে কোন দিক বিবেচনায়? সফলতা ওই দিক থেকে যে তাদের যে জন্মদিন এটা স্মরণ করাই দিয়েছে। এটা আমার মাথায় ছিল না যে আওয়ামী লীগের 23শে জুন আওয়ামী লীগের জন্মদিন, এটা আওয়ামী লীগের 17 বছরের কারো মাথায় ছিল না। কিন্তু এখন এমন ভাবে আসছে যে আওয়ামী লীগের জন্মদিন সবাই মনে করতেছে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, আওয়ামী লীগের উপর একটা মানবিক বিপর্যয় এসছে, আওয়ামী লীগের উপর একটা টর্চার চলতেছে সরকারি তরফ থেকে। আবার সেই টর্চারের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে পুলিশ তো মোতায়েন করেই, এটা সেনাবাহিনী মোতায়েন করা, এটা তো নতুনত্ব বিষয়। এবং 6 জেলায় সেনা মোতায়েন হয়েছে, এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে 5 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজেপি এবং সেনাবাহিনী দুটো একসাথে দিয়েছে, এবং আরো কি করছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এই কয়দিনের জন্য, আপনার 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। নিশ্চয়ই অবগত আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, আওয়ামী লীগ একটি মাফিয়া সংগঠন। সেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার রাজনৈতিক বক্তৃতা সেটা দিতে পারেন, কিন্তু জনগণ সেটা কিভাবে নিচ্ছে? আওয়ামী লীগ যদি নাই থাকে, আওয়ামী লীগের যদি অস্তিত্বই না থাকে, তাহলে এত আয়োজন কেন? সবচেয়ে যেটা আমাকে আশ্চর্য করেছে, আপনি এটা উল্লেখ করেছেন যে সরকারি দল তার প্রতিপক্ষকে দমন করার জন্য রাষ্ট্রীয় মেশিনারিজ নিয়োগ করে, কিন্তু এই প্রথম দেখতেছিলাম যে সরকারি দল একটা গৃহপালিত বিরোধী দল, যেটা ভাই ভাই বিরোধী দল হিসেবে স্বীকৃত এবং একটা একতরফা ইলেকশনের মাধ্যমে এসেছে, তারাও আবার রাস্তায় নামছে কালকে 23 তারিখে ভিন্ন নাম দিয়া, এবং ঢাকা শহরে। তার মানে আপনি দেখেন সরকার মানে কত আরামে আছে যে তার কিছু করতে হয় না রাজপথে, তার জন্য লাঠিয়াল বাহিনী হিসাবে জামাতে ইসলাম এবং তার সহযোগী এনসিপি আদার যেগুলো থাকে, জামাতের ABC টিম যেগুলো আছে, যেগুলো বলবেন ABCD যা আছে সবগুলো আবার রাস্তায় নামতেছে। কিন্তু জনাব আনিস আলমগীর, আপনি যে অভিযোগটা করছেন যে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে বিরোধী দল আন্দোলনে নামছে, বিরোধী দল আসলে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কেন আন্দোলনে নামছে? বিরোধী দল এটা 24 তারিখে করে নাই কেন? আজকে 22 তারিখ করে নাই কেন? 25 তারিখ করে নাই কেন? বিরোধী দলকে কেন
যেদিন সরকার স্ট্রিম রোল চালাবে বলে ডিসিশন নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ কোথাও উঠতে পারবে না, বসতে পারবে না, সেই কোনো কর্মসূচি পালন করতে পারবে না, কারণ আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন, খুবই সরকার তো একটা যুক্তি দিয়ে এটা করতে যাচ্ছে। বিরোধী দল কোন যুক্তিতে 23 তারিখ রাস্তায় নামতেছে? তার বিরোধী দল তাহলে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য নামতেছে। এনসিপি তো সুনির্দিষ্টভাবে বলেছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তারা কাল মাঠে থাকবে এবং তারা বলেছে যে যে কোনো তৎপরতা মোকাবেলায় আগামীকাল মঙ্গলবার মাঠে থাকার তার ঘোষণা মানে দিয়েছে কি? তারা। তার মানে সরকার এর থেকে বড় মানে লাঠিয়াল বিরোধী দল এখানে সরকারের বাংলাদেশ কোথায় ইন্ধন পেয়েছে? কেন দেখছেন? আরে সরকারের ইন্ধন কেন? সরকারের দালাল। সরকারের ইন্ধনের তো দরকার হয় না। কারা সরকারের দালাল? বিরোধী দল। এমন একটা বিরোধী দল যে সরকারের দালালির জন্য রাস্তায় নেমে যাচ্ছে। আপনি দেখেছেন বিএনপি কোথাও বলেছে আমরা প্রতিহত করব? আমার চোখে পড়ে নাই। আপনি দেখেছেন কিনা আমি একটু জানতে চাচ্ছি। বিএনপি কি বলছে যে আওয়ামী লীগ যদি স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন যে অস্থিরতা সৃষ্টির পায়তারা ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা তো সরকার করছে, বিএনপি না। আমি বলছি দল হিসেবে বিএনপি রাস্তায় নেমে আওয়ামী লীগকে প্রতিহত করব এরকম কোনো ঘোষণা কোথাও দেখেছেন আপনি? এমন কোনো ঘোষণা তো আমি দেখি নাই। তো এমন কোন ঘোষণা যেহেতু সরকারি দল দেয় নাই, বিরোধী দল দিচ্ছে, তার মানে কি? বিরোধী দল এরা যে একটা ওই যে আগের যে বলা হইতো যে ওই যে এরশাদ আমলে যেটা বলা হইতো, আমি সেই বিষয় বলি না, এগুলো ভাই ভাই বিরোধী দল। এরশাদ আমলে ছিল গৃহপালিত বিরোধী দল, এটা গৃহপালিত থেকে আর একটু উন্নত ধরনের সহমত বিরোধী দল। তাহলে আমরা যখন বিরোধী দলীয় নেতা যখন বলে যে আরেকটা বিপ্লব অনিবার্য, সেটা কি আসলে সব হচ্ছে মেকি। কিসের একটা বিপ্লব অনিবার্য? কি কারণে একটা বিপ্লব অনিবার্য? জামাতে ইসলামী নেতার রেফারেন্স দিয়ে বলছেন তো? কি কারণে আরেকটা বিপ্লব অপরিহার্য হয়ে গেল এখন? কারণ আপনার 4 মাস হয়েছে একটা সরকার এসেছে, তারা সরকার পরিচালনা করছে, তারা তাদের যে ম্যান্ডেট অনুযায়ী তারা কাজ করবে। তারা আপনার জন্য আপনার ম্যান্ডেট কেন বাস্তবায়ন করবে? আপনার গণভোট বাস্তবায়ন করা, আপনার সংস্কার কর্মসূচি, তার সংস্কার সে তার মতো করবে। আপনি কি কারণে বলবেন যে আমরা গণ অভ্যুত্থান করবো, আরেকটা অভ্যুত্থান আসবে? সবাই সব বাকওয়াজ। এই অভ্যুত্থান যদি আপনি করতে হয়, কারে দিয়ে করবেন? কারে দিয়ে অভ্যুত্থান করবেন? জনগণ কি এটাতে কোনো সায় দিচ্ছে? জনগণের সায় আছে? জনগণ নামে এখানে? আপনি যখন বলবেন যে অভ্যুত্থান করব, রাস্তায় যাবেন, নামেন অভ্যুত্থান করার জন্য। কয়জন আপনার পক্ষে সাড়া দেয় আপনার দলীয় মাস্তানগুলো ছাড়া বা আপনার দলীয় সমর্থক ছাড়া? তা তো না। তার মানে হচ্ছে যে এটা সরকারকে দেখানো, পাবলিককে দেখানো, দেখো আমরা কিন্তু একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি নাই, আমরা একটা সহি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, এবং আমরা একেবারে সহি বিরোধী দল। সো আমাদেরকে কিন্তু এভাবে ট্রিট করো না। ওনারা সংসদে মিউ মিউ করবেন, সংসদের বাইরে এসে আবার বক্তৃতা দেবেন, আবার পার্সোনাল বক্তৃতা অনুষ্ঠানে আবার ভাই ভাই করবেন। এবং আবার সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে জামায়াত আমির এটাও বলেছে যে আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না। না, গরম বিরোধী দল হওয়ার দরকার নেই। আমি গরম বিরোধী, গঠনমূলক বিরোধী দল। আপনি কোন গঠনমূলক কাজ করছেন? আপনি সংসদে এই পর্যন্ত জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়টা নিয়ে আলাপ করছেন? দুই একটা আপনি আমার উদাহরণ দেন যে আমরা এই বিষয় নিয়ে আলাপ করেছি। আপনি কোনো কিছু আলাপ করেন নাই। আপনি সেই এক রেকর্ড বাজাচ্ছেন, সংস্কার আর গণভোট, যেটাতে বাংলাদেশের মানুষের কোনো মাথা ব্যথা নাই। আপনারা এটা করছেন কি জন্য? আপনারা সেখানে আরো বড় কিছু সিট পাওয়ার জন্য, আপনাদের সুবিধার জন্য, যেটা সরকারি দলও পাত্তা দেয় না, জনগণও পাত্তা দেয় না। দিস ইজ দ্য থিং। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান যেমনটি আনিস আলমগীর অভিযোগ করে বলছিল যে সরকার বিএনপির কথা বলছিল যে বিএনপি আসলে বিরোধী দলকে আওয়ামী লীগের আন্দোলন কিংবা যে আমরা আগামীকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে সেটি প্রতিহত করার জন্য মাঠে নামাচ্ছে। বিষয়টি কেমন? ধন্যবাদ আপনাকে। এবং নামাচ্ছে কিংবা ওনারা স্বতঃস্ফূর্ত ভাবে নামতেছে, যে নামাচ্ছেন ওনারা স্বতঃস্ফূর্ত, মানে নাচনি পুরি আর বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ আনিস আলমগীর ভাইয়ের কথা শুনলাম। আওয়ামী লীগ বাংলাদেশের একটা রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল। ৭৭ বছর এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠা, ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, এবং এমন একটা সময়ে পালিত হচ্ছে যখন সন্ত্রাস বিরোধী আইনে এর রাজনৈতিক দলটি নিষিদ্ধ না, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ। এবং এই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের জন্য বা কর্মসূচি পালনের জন্য যখন তারা
কিছু কর্মসূচি দেয় এবং এই কর্মসূচিগুলোকে কেন্দ্র করে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা আশঙ্কা তৈরি হয়, তখন সরকারের দায়িত্ব হলো এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এবং আমার ধারণা যে সরকার এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলোই নিয়েছে। আপনি দেখেছেন এই কয়েকদিন এই প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় কিছু ঝটিকা মিছিল হয়েছে এবং গতকাল গাজীপুরে একটা মিছিলে তারা পুলিশকে সামনে থেকেই বলেছে যে সামনের দিকে এসে মেরে ফেলবো, এরকম আমরা রাজনীতি দেখেছি, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে এবং অনেক ককটেল বিস্ফোরণের ঘটনা। ফলে সরকারের দায়িত্ব হলো যে কোনো কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে মানে জনস্বার্থ বিঘ্নিত করতে চায় তাহলে এটা প্রতিহত করা, এবং এই প্রতিহত করার জন্য যদি পুলিশ বাহিনী দরকার হয় এবং যদি সরকার মনে করে যে এর চেয়েও বেশি রাষ্ট্রের যে সমস্ত মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছে আছে সেটা তারা করতে পারে। এবং আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, আনিস ভাই বলেছেন যে আমরা গত 17 বছর বুঝি নাই যে ওই প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা শুধু বুঝি নাই, যখন প্রতিষ্ঠা বার্ষিকী আসছে তখন সারা দেশে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে মানে নানা প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কর্মসূচি আমরা সেইগুলো দেখেছি। এখন যেটা হচ্ছে যে আগামীকাল এই কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দল হিসাবে বিএনপি তাদের কোনো কর্মসূচি রাখেনি বা এই ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি। এখন জামাতে ইসলামী বা 11 দলীয় জোট তারা তাদের একটা কর্মসূচি এই 23 তারিখে নিয়েছে এবং সেই 23 তারিখে তাদের লক্ষ্য বলছে যে এই যে জননিরাপত্তার অভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অভাব, তাদের নেতা কর্মীদের উপর আক্রমণ, সেটার প্রতিবাদ বলে এটা নিয়ে আনিস আলমগীর প্রশ্ন রেখেছে যে 23 তারিখ না হয়ে 24 তারিখে হলো না। বাংলাদেশে তো আমরা অনেক কর্মসূচি দেখেছি। যেদিন আপনার বিরোধী দল যখন ছিল আওয়ামী লীগ এর আমলে, বিরোধী দল যখন কোনো কর্মসূচি দিত সেই দিন আমাদের গণপরিবহন বন্ধ হয়ে যেত। আমাদের গণপরিবহন মালিকরা বলতো যে আমাদের নিরাপত্তার অভাব, সেটা তারাই এক ধরনের পরিস্থিতি। হ্যাঁ, বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে। এবং এই যে আজকে উনি একটু আগে বলেছেন যে একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনটি আমাদের বাংলাদেশের 17-18 বছরের জন্য মধ্যে যে নির্বাচনী সংস্কৃতি আমরা দেখেছি সেটার থেকে ব্যতিক্রম হবে। একটা নির্বাচন পুরোপুরি আপনি একেবারে নিষ্কলুষ হয়ে গেছে এটা দাবি করা যাবে না, কিন্তু 17-18 বছরে আমাদের যে নির্বাচনী সংস্কৃতি গড়ে উঠেছিল এটার থেকে একটা ব্যতিক্রম। আপনার মনে আছে আওয়ামী লীগের সময়ে উনি ওই বলেছেন যে এরশাদের সময় গৃহপালিত, আপনার মনে আছে রোশন এরশাদ মাননীয় মানে সেই সময়কার প্রধানমন্ত্রীর কাছে, যিনি এখন ক্ষমতাচ্যুত হয়েছেন, তার কাছে অনুরোধ করেছিলেন দয়া করে আমার পরিচয়টা নিশ্চিত করুন যে আমি বিরোধী দল কিনা, এইটা আমার দয়া করে আমার পরিচয়টা নিশ্চিত করেন। সংসদে দাঁড়িয়ে তিনি এটা বলেছিলেন যে বাংলাদেশে দীর্ঘ একটা সময় ধরে সরকার এবং বিরোধী দলের যে রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখেছি সেটা তো আমাদের জন্য একটা অন্য রকমের স্মৃতিতেও আছে। সেই রকম অবস্থায় এখন যারা মানে সংসদে আছে তারা একটা মানে বড় না, একটা উল্লেখযোগ্য আসন নিয়েই তারা আছে এবং সংসদে এবং সংসদের বাইরে তারা এক ধরনের রাজনীতি করার চেষ্টা করছে। তবে আপনি যেটা বলেছেন যে জামাতের আমির, তিনি যে কথাটি বলেছেন আমি ওনার সাথে পুরো একমত যে তারা যে কথায় কথায় আরেকটি গণ অভ্যুত্থান, আরেকটা মানে বিপ্লবের ডাক দিবে বা এই পরিণতির দিকে দেশ এগুচ্ছে, এগুলো এক ধরনের রাজনৈতিক স্টানবাজি বলেই আমি মনে করি। কারণ তাদেরকে মনে রাখতে হবে যারা এখন সরকারের ক্ষমতায় আছে বা সরকার পরিচালনায় আছে তারাও কিন্তু দীর্ঘ সময় রাজপথে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তারা এসেছেন এবং এই দেশের মানুষ তাদেরকে সরকার গঠনের জন্য একটা 2/3 ম্যান্ডেট দিয়েছেন। এই দেশ রাতারাতি দেশের এই মানুষগুলো হাওয়া হয়ে যায় নাই। ফলে এই মানুষগুলোর বিরুদ্ধে বা এই সরকারের সমর্থকদের বিরুদ্ধে তাদের খুব কালকেই বা পরশুই বা আগামী দিনেই একটা মানে ডাক দিয়ে গণ অভ্যুত্থান তারা সফল করে ফেলবেন, এইটা তাদের মনে হয় ভাবাটা একটু অনেক বেশি প্রত্যাশা হয়ে যাচ্ছে। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ অভিযোগ করে বলেছেন ক্ষমতা টিকিয়ে রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অতীত প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির মধ্যে এবং বিএনপির মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই যে বিরোধী দলের আন্দোলন, সেটি কি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নাকি রাজনৈতিক এক ধরনের চাপ সৃষ্টির কৌশল? আমি মনে করি রাজনৈতিক চাপও না। জামাতে ইসলামী বাংলাদেশে এই নির্বাচনের আগে তার নেতা কর্মীদেরকে একটা ধারণা দিয়েছিল যে তারা প্রায় সরকার গঠনের দ্বার প্রান্তে আছে। এই নির্বাচনের পর, এই নির্বাচনের ফলাফলের পর জামাতে ইসলামীর নেতা কর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা তৈরি হয়েছে এবং এই হতাশ রাজনৈতিক মানে দলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যে ধরনের বক্তব্য প্রায়শই দেখে থাকি জামাতে ইসলামী সেই ধরনের বক্তব্যগুলোই দিচ্ছেন এবং তারা যে সংসদ এবং সংসদের বাইরে এসে
তারা যে সমস্ত রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করছেন তাদের নেতাকর্মীদের তো এঙ্গেজ রাখতে হবে, এবং সেই এঙ্গেজ রাখার অংশ হিসেবেই তারা এই কাজগুলো করছেন। এবং আপনি যেটা বলেছেন যে জামাতের আমির নিজেও কিন্তু সংসদে বলেছেন, এবং তিনি কয়েকদিন আগে আমরা দেখি যে সাংবাদিকদের সাথেও তিনি আলাপকালে তিনি বলেছেন যে এখনই তারা খুব বড় কোনো ধরনের কর্মসূচি বা খুব বড় ধরনের বক্তব্য, মানে পার্লামেন্টেও খুব বড় ধরনের বিরোধিতার দিকে তারা যাচ্ছেন না, পরিস্থিতি বুঝে তারা পরিকল্পনা নেবেন। এখন বাংলাদেশে এই যে আপনি বললেন যে কালকে এনসিপি রাগঢাক করে বলছে না, এনসিপি মনে করছে যে যে দলটি সন্ত্রাসের দায়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা যদি রাজপথে নেমে কোনো ধরনের এনার্কি তৈরি করেন তারা এটা করেন। আমরা সবসময় বলেছি যে যদি কোনো রাজনৈতিক দল কর্মসূচি পালনের নামে মানে আপনার করে মানে অরাজকতা তৈরি করার চেষ্টা করে, সেই অরাজকতা মোকাবেলা আরেকটা রাজনৈতিক দলের দায়িত্ব না, এই দায়িত্ব হলো সরকারের। এবং যেটা বিএনপি করছে না, বিএনপির মানে সরকার করছে, বিএনপি কোনো কর্মসূচি নিয়ে তাদেরকে, কারণ এইটা বিএনপির দায়িত্ব না যে আমরা রাজপথে যে কেউ যদি মানে করে তাকে প্রতিহত করা, এই প্রতিহত করার দায়িত্ব হলো সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারা যথাযথভাবে এই দায়িত্বটি পালন করবে। কিন্তু আমরা দেখেছি, আপনি বিএনপির আওয়ামী লীগের সময় দেখেছেন, আপনি যখন কোনো কর্মসূচি বিরোধী দল দিত, আওয়ামী লীগের নেতা কর্মীরা লাঠি সোটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে করে তারাও একই ধরনের কাজ করেছে। তখনকার বিরোধী দলের অবস্থান আর বর্তমান আওয়ামী লীগের অবস্থান যদি আমরা বিবেচনা করি, আওয়ামী লীগের কি সেই বাস্তবতা রয়েছে যে রাষ্ট্রের জন্য কোনো উদ্বেগ তৈরি করতে? না, আপনি ধরেন একটা জিনিস হলো, আপনি আইন শৃঙ্খলা, এই যে ধরেন প্রকাশ্য রাস্তাতে আমরা দেখেছি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা, তারা এই ধরনের পরিস্থিতি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বক্তব্যটা বলেছেন যে মানে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেইটার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা এই কাজটি করেছেন। এবং ধরেন এটা 30 তারিখ পর্যন্ত রেখেছেন, ধরেন কালকে কিছু করা গেল না, কিন্তু 24 তারিখে যে এই ধরনের ঘটনা ঘটবে না এটা তো নিশ্চয়তা নেই। বলছিল যে সরকারের সতর্কতা অবলম্বনের বিষয়টিকে উল্লেখ করে যে আসলে আওয়ামী লীগ একদিক দিয়ে সফল। আপনি ধরেন বাংলাদেশের রাজনীতিতে ওটা উনি বলতেই পারেন যে আওয়ামী লীগ তো নিজের অস্তিত্ব জানান দিতে পারলো এটার মধ্য দিয়ে। এখন সরকার যদি হাত পা গুটিয়ে বসেও থাকতো তাহলে তারা কোনো না কোনো ভাবে কর্মসূচির জন্য, এখন তো তাদের নিজেদেরও এখন সতর্ক হতে হবে। এবং আপনি ধরেন এই কর্মসূচি পালনের জন্য তারা যতটুকু অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, এবং ভার্চুয়ালের কথা বলেছেন, কিছু কর্মসূচির কথা বললেন, পোস্টার হচ্ছে বা ঝটিকা দু একটা করবেন, কিন্তু ধরেন সরকার কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলো না, তখন কি তারা হাত পা গুটিয়ে বসে থাকবে? তারা কাজ করতেনি। এখন সরকারের দায়িত্ব হলো যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যেন কোনো ধরনের পরিস্থিতি তৈরি না হয় যেটা মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেই ধরনের জন্য সতর্কতামূলক ব্যবস্থা। এবং এটি সরকার মনে করি, উনি যেটা বলেছেন আমিও এটা মনে করি যে যেহেতু কার্যক্রম তাদের নিষিদ্ধ আছে, আর যদি কার্যক্রম নিষিদ্ধও না থাকে সেই রকমও কোনো রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডের নামে যদি এই ধরনের অপতৎপরতার আশঙ্কা করে, গোয়েন্দারা যদি সেটা মনে করেন, সেই জন্য সতর্কতামূলক ব্যবস্থা তারা নিতে পারবেন, এবং সেই হিসাবে সরকার এটি নিয়েছেন। আর জামাতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের এরা যদিও একসাথে তাদের এক সময়ে ছিল, কিন্তু এই নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী সময়ের মধ্যে জামাত এখন একটা পৃথক জোটের মধ্যে দিয়ে হয়, ফলে বিএনপির পারপাস সার্ভ করার জন্য জামাত এই মুহূর্তে কোনো কাজ করবে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ জামাত এখন বাংলাদেশের রাজনীতিতে স্বতন্ত্রভাবে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায়। এইখানে অন্যের এবং এই নির্বাচনে একটু প্রশ্ন আসে যে জামায়াত কি সরকারের প্রতি নমনীয় নাকি জামায়াত বিরোধী দল হিসেবে দুর্বল? প্রশ্নটি রাখছি আমি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জামায়াত কি সরকারের প্রতি নমনীয় না বিরোধী দল হিসেবে দুর্বল? দেখুন, আমাদের পার্লামেন্টে এই বছর যে পার্লামেন্ট হচ্ছে, সেই পার্লামেন্টে আমাদের যারা সদস্য আছেন, পার্লামেন্ট সদস্যদের আমরা প্রায়শই মানে সরকারি দলের কম কিন্তু বিরোধী দলের প্রায়ই আমরা শুনছি যে স্পিকার তাদেরকে নসিহত করছে যে এটা পার্লামেন্ট, এইভাবে কথা বলবেন ওই রকম। এবং গতকালও একজনকে বলেছে যে এটা কিন্তু শাহবাগ চত্বর না, এরকম বক্তব্য শুনেছি। তো পার্লামেন্টে ওনারা যে ভূমিকা পালন করছেন বা পার্লামেন্টে যেটা করছেন সেটি কতটুকু তারা পার্লামেন্টের দক্ষতার সাথে পার্লামেন্টারিয়ান হিসাবে মানে ভূমিকা পালন করতে পারছেন সেটা অবশ্য সবাই বিবেচনা করবে। আমিও মনে করি যে তাদের পার্লামেন্টে আরো দক্ষতার সাথে বিরোধী দল হিসাবে, বিশেষ করে একটু আগে আনিস ভাই যে কথাটা বলেছেন যে
এই পার্লামেন্টে আমাদের এই সরকার গঠন করার পর অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। আপনি মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে মানুষ যখন জ্বালানি দুর্ভোগের মধ্যে ছিল, পার্লামেন্টে কি আমাদের জনপ্রতিনিধি, বিশেষ করে বিরোধী দল, আমাদের এই জ্বালানির দুর্ভোগের ব্যাপারে মানুষের যে সেইটা লাঘবের জন্য তারা খুব কার্যকর ভূমিকা রেখেছেন। আপনি মূল্যস্ফীতিজনিত কারণে যে মুদ্রার মানুষের যে নিত্যপণ্য নিত্য ব্যবহার্য জিনিসের যে মূল্য আছে, সেগুলোর ব্যাপারে আপনি সেই পার্লামেন্টে বলেন যে আমাকে একটা ওয়াশিং মেশিন দিতে হবে, আমার পর্দা লাগাই দিতে হবে। পার্লামেন্ট মেম্বারদের পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য আমাদের সাথে শুনতে হচ্ছে। তো এইগুলো তো এক ধরনের মনে হচ্ছে যে সংসদ সম্পর্কে বা সংসদের তাদের কার্যকর বিরোধী দল হিসাবে ভূমিকা রাখার ব্যাপারে তাদের এটা দুর্বলতা প্রমাণিত হয়। আর দল হিসাবে আপনি যেটি যদি বলেন মাঠের রাজনীতিতে জামাতে ইসলামী, এটা আমাকে স্বীকার করতেই হবে যে দল হিসাবে তারা সংঘবদ্ধ। তো সংঘবদ্ধ দল হিসাবে এখন এই মুহূর্তে রাজনীতির মাঠে বিএনপির বিরুদ্ধে নিজেদের শক্তিশালী অবস্থান প্রমাণ করার মতো সময় এখনো আসেনি। কেন মানুষ এখনো এই মুহূর্তে এই বিএনপির 4 মাসের মাথায় জামাতের খুব কঠিন যে আপনার কর্মসূচি, সেটার গ্রহণ করার মতো মানসিকতা বা পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ফলে সেখানেও মাঠে খুব কঠিন কিছু বিএনপির বিরুদ্ধে প্রমাণ করা বা তাদের মানে মুখের বক্তব্য ছাড়া সেটা না। আপনি দেখবেন গতকাল শিবিরের সভাপতি যখন শাহবাগে বক্তব্য রেখেছেন, খুবই জ্বালাময়ী বক্তব্য, এবং বিএনপিকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে একরকমের বক্তব্য। তো সেইগুলো তো রাজনীতিতে আমরা রেটরিক হিসাবে অনেক সময় দেখি রাজনীতির কথাগুলো, কিন্তু কার্যক্ষেত্রে মাঠের পর্যায়ে বিএনপিকে বিরোধী দল হিসাবে চাপে ফেলে দেওয়ার মতো কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার মতো সময় এখনো হয়নি বলে এটা আমি মনে করি আর কি। তো এই জন্য আরো মানে তাদেরকে মানে চিন্তা ভাবনা করে রাজনৈতিক কর্মসূচি, আবারও আমি এটা বলতে চাই যে প্রতিপক্ষের বিরুদ্ধে তারা এই কাজগুলো করবেন তাদেরকে বিবেচনায় রাখতে হবে। এই প্রতিপক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে আসছে, এবং এই নির্বাচনে তারা এই দেশের মানুষ তাদেরকে কিভাবে ম্যান্ডেট দিয়েছে, এবং এই মানুষগুলো আমাদের দেশের মধ্যেই আছে, সেইগুলো তাদেরকে বিবেচনা করে যেতে হবে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। জনাব আনিস আলমগীর, সংসদে প্রতি মিনিটে ব্যয় হয় 2,72,000 টাকা, যেমনটি আসলে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে যে সংসদে গঠনমূলক আলোচনার বাইরে যে পর্দা, ওয়াশিং মেশিন, ওভেনের আলোচনা হচ্ছে। এবার আমরা কখনো দেখছি যে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাবি করা, পরে দেখা যাচ্ছে যে বেরিয়ে আসছে যে তার বাবা এখনো জীবিত আছে, মোতাবিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। এই যে অপ্রাসঙ্গিক আলোচনার ভিড়ে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো কি হারিয়ে যাচ্ছে? হারিয়ে যাচ্ছে, কারণ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তো তখনই আলোচনা হবে যখন সংসদটা সংসদের মতো কাজ করবে। এখানে কেন করছে না? কারণ আপনি একই আদর্শ বা সিমিলার আদর্শ নিয়ে বসছেন। আপনাদের সবার একটাই টার্গেট, আওয়ামী লীগকে নিঃশেষ করা। যেটা বাটপার ইউনূস শুরু করে দিয়ে গেছিল, আপনারা সেটাকে আবার এক্সপিডাইট করতে চান। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে চান। আওয়ামী লীগকে কি কেউ নিষিদ্ধ করতে চাইছে না? আওয়ামী লীগ নিজেই নিঃশেষ হয়েছে নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেটা আপনি মনে করেন, কিন্তু ওনারা যেটা করছেন সেটা হচ্ছে বিষয়। আওয়ামী লীগ কর্মকাণ্ডে নিষিদ্ধ যদি হয়ে থাকে সবকিছু নিয়ে, সেটা তো জনগণ বিচার করবে। সেটা কি জনগণকে বিচার করার সুযোগ আমরা দিয়েছি? আমরা তো জনগণকে সুযোগ দিয়ে নেই। আমরা তো সরকারি দল, সেটাকে ব্যান করছে। ইউনূস ব্যান করে যাচ্ছে, ইউনূসের ব্যান কন্টিনিউশনে এই সরকার করছে, তাই না? জনগণ তো এখানে নাই। সো আওয়ামী লীগ খারাপ করেছে কি ভালো করেছে, সেটা জনগণের তরফ থেকে তো জবাব পাওয়ার সুযোগ হয়নি। আওয়ামী লীগ, আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, নিশ্চয় ভালো করেনি। যে নির্বাচনগুলো করেছে সেগুলো তো নিশ্চয় ভালো ছিল না। তো তাহলে তাদেরকে পরিণতিটা ভোগ করতে পারতো তারা জনগণের তরফ থেকে। কিন্তু এখানে জনগণের তরফ থেকে ভোগ করার মাধ্যম হচ্ছে ভোট, তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। কিন্তু আপনি তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং সম্মিলিতভাবে সব কয়টা বিরোধী দল, সরকারি দল একসঙ্গে চাচ্ছে যে আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে। অথচ আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, সুযোগ কি ছিল? আমাকে শেষ করতে দেন। আপনি তাকে নিঃশেষ করে দেওয়ার প্ল্যান নিয়েছেন, আপনি তাকে রাজনীতি করতে দেবেন না। শুধু তাই নয়, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আপনি জেলে রাখবেন। এবং আওয়ামী লীগের পক্ষে যদি কোনো কারণে কথা যায়, আওয়ামী লীগের পক্ষে যাওয়া মানে হচ্ছে যে রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে, যে গণতন্ত্রহীনতা চলতেছে, যেখানে আপনার এক নায়কতন্ত্র বলবো না, আমি বলবো যে যেই সংস্কৃতিটা আমরা চেয়েছিলাম, যে
পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাওয়া, সেটা যখন আপনি অনুপস্থিত দেখবেন, এটা নিয়ে কথা বললে তখন আবার আপনাকে বলা হবে শেখ হাসিনাকে ফেরত আনতে চায়। তো এই যে ট্যাগ দেওয়া, এই যে একদিকে আমরা শেখ হাসিনা এবং তার দলকে আসতে দেবই না, এটা পণ করে রাখেছি, শেখ হাসিনাকে আসতে দেবেন না, সেটাও যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন, সেটার একটা যুক্তি থাকতে পারে। যেহেতু শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিলেন, যা ইচ্ছা তা করেছেন আপনাদের ভাষায়, কিন্তু দল কি করেছে? দলকে যদি আপনি করতে যান, সেই জায়গায় তো প্রশ্ন আসবে। কারণ এই দল তো অনেক সাধারণ মানুষ করেছে, যারা তো অপরাধী না, তারা তো একটা রাজনৈতিক বিশ্বাসে করেছে। আপনি রাজনৈতিক নেতাদেরকে সাজা দেবেন যারা যারা এই কর্মটা করেছে। তো সরকার এবং বিরোধী দল সবাই একজোট হয়ে যখন এগুলো করতে যায়, যেখানে অন্য কোনো এজেন্ডা নাই, তো সেখানে আলোচনার কি হবে? আলোচনাটা এরকমই হবে যে ভাই এমন কিছু করো না যাতে ও আমার আমার গদিতে সমস্যা হয়, ভাই তুমিও আমার এমন কিছু বলো না যাতে তোমার অসুবিধা হয়, এবং তুমি এমন কিছু করো না আবার মানুষ আওয়ামী লীগের প্রতি সিম্পেথাইজ হয়ে যায়। সো এখন আওয়ামী লীগ নাইয়ের মধ্যেও আওয়ামী লীগ একটা বিরাট ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে সরকারি দলের মনে, বিরোধী দলের মনে। তারা আওয়ামী ফোবিয়ায় ভুগতেছে, আওয়ামী লীগ চারিদিকে শুধু আওয়ামী লীগ দেখতেছে এবং শেখ হাসিনা দেখতেছে, এবং সবার মধ্যে শেখ হাসিনা দেখতেছে, কেউ কথা বললেই শেখ হাসিনার লোক দেখতেছে। তো এই যে একটা দল দেশকে কিভাবে এগিয়ে নেবে সেই এজেন্ডা বাদ দিয়ে যখন তাদের মনের মধ্যে এগুলো থাকে, তখন সংসদ তো অকার্যকরী থাকবে। অতীতে আওয়ামী লীগকে নিয়ে ট্রমার কারণেই কি আওয়ামী লীগ ফোবিয়া আপনার ভাষায় আপনি বলছিলেন, সেটি হয়েছে কিনা? হতে পারে। তারা আওয়ামী লীগ না থাকলে কি হয়? আওয়ামী লীগ না থাকলে তারা একদল নিশ্চিন্তে ক্ষমতায় চলে যায়, আরেক দল যার বিরোধী দলে বসার কোনো ক্ষমতাই নাই, সক্ষমতাই নাই, 4 নম্বর 5 নম্বর দল হয়, সে যায় বিরোধী দল হয়ে যায়। সে জিন্দিগিতেও চিন্তা করে না যে স্বাধীনতা বিরোধিতা করার কারণে তাকে এই বাংলাদেশ রাজনীতি করার অধিকার দেবে। রাজনীতি করার অধিকার না, শুধু বিরোধী দল বানিয়ে দিয়েছে, এবং তারা আবার দাবি করছে যে তারা ক্ষমতায় যাওয়ার মতোই ছিল, তাদের সেই ক্ষমতার জিনিসটা কেড়ে নিয়েছে চক্রান্ত করে, তাই না? তো সেই জায়গায় তাহলে আওয়ামী লীগ না থাকলে তো এদের লাভ, একদল বিনা ভোটে বা বিনা চ্যালেঞ্জে ক্ষমতায় চলে যায়, আরেক দল যা হওয়ার ছিল না তা হয়ে যায়। বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে বাংলাদেশে দ্বিদলীয় সংস্কৃতির চর্চা বহুদিন থেকে চলছে। বাংলাদেশে আওয়ামী লীগ যদি ক্ষমতায় যাবে তাহলে বিএনপি ক্ষমতার বাইরে থাকবে, এটাই চলছিল দীর্ঘদিন থেকে, এবং এটা এখনো পর্যন্ত চলমান। আপনি যদি ইলেকশন দেন, রিয়েলি আপনি তো ইলেকশন দিচ্ছেন না, আপনি তো এখন সমঝোতার একটা ইলেকশন দিচ্ছে। ইউনূসের পাতানো ইলেকশন করে গেছে, ইউনূস কারে কোথায় দেবে, যেগুলো ভোটে জিতবে এরা কেউ চিন্তাও করতে পারে না এই লোক জিতে আসবে, সেগুলো বিরাট ব্যবধানে জিতে আসছে। কোথা থেকে এই ভোট কে দিয়েছে এগুলো নিয়ে এখন কোশ্চেন উঠছে। ওরা আবার একদল আরেক দলকে বলতেছে পাতানো ইলেকশনের ব্যাপারে, এখন অভিযোগও করে, তাই না? আপনি শুনেন নাই যে নাহিদ ইসলামের বিজয় কিভাবে হলো, কিংবা শফিকুর রহমানের বিজয় কিভাবে হলো, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। তো এরকম উঠবে, একজন আরেকজনকে গায়েল কিন্তু করবে। ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ কি ছিল? কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুল স্বীকার করেছে কি, তারা অনুতপ্ত হয়েছে কি, বা যারা পালিয়ে গিয়েছে তারা কি এসে দলের দায়ভার নিয়েছে? আপনি দায়ভার নেওয়ার মতো কোনো সুযোগ দিয়েছেন? আপনি 5 আগস্টের পর থেকে তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন, তাদের বাড়ি আক্রমণ করেছেন, তাদেরকে জেলে দিচ্ছেন। একজন লোক রাজনীতি করে, সে অপরাধ করেছে, কিন্তু তার ছেলে মেয়ে কি করেছে, তার বউ কি করেছে, তার বাড়ি কি করেছে, তার বাড়িটা কেন আপনি পুড়িয়ে দিয়েছেন, তাকে এখন তার আত্মীয় স্বজনকে কেন আপনি মারছেন? এই যে সংস্কৃতিটা তৈরি করে দিয়েছে ইউনূস, যাকে বলি যে বিশ্ব বাটপার, এটার খেসারত তো আমাদের জাতিকে দিতে হবে। এটা তো এই সরকার করে নাই, কিন্তু এই সরকার সেটা ধারাবাহিকতা পেয়ে গেছে। সো এই যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেই জায়গায় তো আপনি আওয়ামী লীগকে বলতে পারেন, আওয়ামী লীগকে আপনি যদি ঠিকই বলেছেন, আওয়ামী লীগকে যদি উঠিয়ে দিত তাহলে আওয়ামী লীগ ইলেকশন করতে পারতো কিনা, কারণ যদি নিষেধাজ্ঞা না থাকলেও ইলেকশন করতে পারতো কিনা সন্দেহ আছে। কারণ এই লোকগুলো ভোট চাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তাদের শীর্ষ নেতা যারা ছিল তারা দেশের বাইরে ছিল, তারা এই আইন ফেস করার মতো পরিস্থিতি ছিল না যে দেশে আসবে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যেটা হতে পারতো সেটা হচ্ছে কলঙ্কিত নেতারা, যারা অপরাধ করেছিল, যারা দুর্বৃত্ত, যারা এখনো শেখ হাসিনার চারপাশে আছে, তাদেরকে বাদ দিয়ে এই দলটা পুনর্গঠিত হওয়ার সম্ভাবনা ছিল। এই দলটা ভালো লোকদের দিয়ে হতে পারতো, কারণ দল তো দল,
আপনি বাজে কিন্তু লোকদেরকে এমন বাদ শোনা যায় দেবেন। রাজনৈতিক মহলে যে রিফাইন্ড আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা খোদ শেখ হাসিনা। শেখ হাসিনা। আমি সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে, জি। বিরতি নিয়ে ফিরছি। জি। দর্শক, গণতন্ত্রের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আনিস আলমগীর, আপনি বলছিলেন যে আসলে আওয়ামী লীগের অপকর্মের দায় দলটির উপর বর্তায় না, যারা অপকর্ম করেছে অর্থাৎ নেতাকর্মীদের উপর বর্তায়। কিন্তু বিগত সময়ে কি আওয়ামী লীগ দল হিসেবে নেতাকর্মীদের কাছ থেকে আলাদা স্বাতন্ত্রিক নিজের জায়গা তৈরি করতে পেরেছে, নাকি দল আর নেতাকর্মী মিশে একাকার হয়েছে? না, আপনি দল আর নেতাকর্মী মিশে একাকার হয়েছে বলবেন, আপনি বলেন যে দল আর সরকার একাকার হয়েছে। দল তো দল আলাদাই ছিল। তৃণমূলের কর্মীরা অনেক বঞ্চিত। ওরা এখনো মনে করে যে শেখ হাসিনা যে আবার দেশে আসবেন, এই চোর চারটা যেগুলো আছে তার চারপাশে, এগুলাকে নিয়ে তাহলে দলটা কোথায় দাঁড়াবে? তাহলে দলটা তো আর এগোবে না। তাদের ডেডিকেশন আছে, তারা শেখ হাসিনাকে পছন্দ করে, প্রচন্ড ভালোবাসে। আপনি হয়তো জানেন না যে এদের সাথে যদি আপনি কথা বলবেন তখন বুঝবেন যে কি পরিস্থিতি। এরা অন্য দলকে কিভাবে দেখছে, নিজেদের দলের নেত্রীকে কি হচ্ছে। আমি শেখ হাসিনাকে আমি কয়েকবার বলেছি শেখ হাসিনার রাজনীতিতে হয়তো তার অধ্যায় শেষ, আর আসবে না, কিন্তু ওরা চ্যালেঞ্জ দেয়। ওরা বারবার বলতে চায় যে না, এখানে শেখ হাসিনা যতদিন জীবিত আছে এখানে অন্য কারো সুযোগ নাই যে তার জায়গায় আসার। কিন্তু শেখ হাসিনা নিজে তার দলটাকে পুনর্গঠনের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন এটা তারা চেয়ে আছেন। আমরা একজন বাইরের লোক হিসাবে, সাংবাদিক হিসাবে বা সাধারণ লোক হিসেবে আমরা এটা নিয়ে মন্তব্য করতে পারি না। তখন তারা বলে যে আমাদের দল আমরা কিভাবে চালাবো আমরা জানি, তা আপনারা চালান আপনাদের দল। কিন্তু আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী হচ্ছে যে দল থেকে দুর্বৃত্ত যারা ছিল, যারা অপকর্ম করেছে, একদম সরাসরি নাম যদি বলি, এই যে ওবায়দুল কাদের, হাসান, তারপরে আর কি বলেন তো কতগুলা, এগুলা যদি আবার দলের মধ্যে থাকে, বা এই যে গোলাপ, তো এই জাতীয় লোকগুলো যদি দল চালায় আবার, তো এই দলে কে যাবে? এই তৃণমূল কর্মীরা এদের কাছ থেকে কি পাবে? তো তাহলে দল কাদের দ্বারা চলবে? দল আওয়ামী লীগের নেতাকর্মীর অভাব পড়ে নাই। তৃণমূল আওয়ামী লীগ এমন একটা দল, সেই ৭৭ বছর বয়সী একটা দল, যেটা 49-এর 23শে জুন জন্ম হলো সেই রোজ গার্ডেনে, তার উজ্জ্বল ভবিষ্যৎ, তার যে অতীত, তার ৬ দফা আন্দোলন ৬৬-তে, তার ৬৯-এ গণ অভ্যুত্থান, তার ৭০-এ নির্বাচন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, যার হাত দিয়ে পুরো বাংলাদেশ আসলো, তার নেতাকর্মী অভাব পড়েছে? মোটেই না। তার আদর্শ উজ্জীবিত লোক সারা বাংলাদেশে আছে, ঘরে ঘরে আছে। তো এই লোকগুলোকে উজ্জীবিত করে দলটাকে সহি করা, এটা নেতৃত্বের উপর নির্ভর আপনি করছে। বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীর অভাব পড়েনি, কিন্তু না, বিগত অভাব সময়ে নাই। তো দেখা গেছে যে আওয়ামী লীগের সংজ্ঞা যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা। সেই জায়গা থেকে কি আওয়ামী লীগ বের হতে পেরেছে বা পারবে? সেটা আমি জানি না পারবে কিনা, এটাই তো বলছি যে উনি যদি সেটাকে, দলটাকে যদি নতুন নেতৃত্বের মাধ্যমে এবং সহি লোকদের মাধ্যমে, ডেডিকেটেড কর্মীদের মাধ্যমে, এখন যদি বলি যে জেল জুলুম নির্যাতিত যে নেতা আছে তাদের মাধ্যমে যদি উনি সামনে না দাঁড়ান, ব্রেন ট্রাস্ট তৈরি না করেন, ওবায়দুল কাদের বা অন্যদের মতো আবর্জনাগুলো দিয়ে যদি উনি দল চালাতে চান, তাহলে তো আগাবে না। তাহলে এই দলটাকে রিফর্ম যে আপনি করবেন, আপনি তো চ্যালেঞ্জে যাবেন। আপনি তারেক জিয়ার দল এখন নবীন প্রবীণে উজ্জীবিত, বিশেষ করে নবীনে উজ্জীবিত একটা দল। এখন বিএনপিতে যারা আছে তারা সব বিএনপি সন্তান, তারা হায়ার করা কেউ না। আগে বিএনপি ছিল 14 দল থেকে আসা, তাই না? এগুলো এখন বিএনপি তার নিজের সন্তানদের দিয়ে একটা দল করছে এবং সেখানে নতুন মুখ আছে। তা আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। আপনি বিএনপিকে কিভাবে মোকাবেলা করবেন, বিএনপিকে চ্যালেঞ্জ কিভাবে দেবেন, এগুলোর উপর নির্ভর করছে। আপনি মৌলবাদীদেরকে কিভাবে ট্যাকেল করবেন। আপনি তো কওমি জননী টাইটেল নিয়েছেন, কিন্তু লাভ তো হয়নি। তাহলে মৌলবাদীরা কেন আপনাকে প্রত্যাখ্যান করলো? মৌলবাদীরা কেন কোনোদিনও আপনার কাছে যায় না? তাহলে মৌলবাদের তোষণ করে আপনার কি লাভ? আপনি তো পান নাই। তো সবগুলো যদি আপনি বিবেচনা করেন, সবকিছু ইভ্যালুয়েশনের মাধ্যমে দলটা কিভাবে যাবে, দলের সমর্থকের অভাব নাই, দলের নেতারও অভাব নাই, কিন্তু কথা হচ্ছে আপনি কাকে পদ দিচ্ছেন সেটার উপর নির্ভর করছে এই দলের ভবিষ্যৎ, এই দলের এগিয়ে যাওয়া। কিন্তু এই দল থাকবে, এই দল আছে, এবং এই দল যতবারই নিষিদ্ধ হোক, এই নিষিদ্ধ হচ্ছে যে কাগজে নিষিদ্ধ,
এই কাগজে নিষিদ্ধ এটারই প্রমাণ হয় 18,000 পুলিশ নিয়োগ দিতে হয় তার প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি প্রতিরোধ করার জন্য, আপনি আর্মি নামাতে হয়। আনইউজুয়াল ব্যাপার, এটা কি বাংলাদেশে কখনো দেখেছেন? আর্মি এরকম একটা পরিস্থিতিতে রাস্তায় নেমেছে একটা দলের কর্মসূচি প্রতিহত করার জন্য। তারপরে বিডিআর নামিয়েছেন, তা আর কি আছে? আমি তো আর কিছু দেখি না। বিরোধী দলকে নামিয়ে দিয়েছেন, নিজেরা নামবেন হয়তো, বাট বলেন না অফিসিয়ালি। কারণ এখনো বিএনপি দ্বারাই নির্যাতিত হয় অনেক জায়গায়, আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে তুলে ধরে দেয় পুলিশের কাছে। এখনো কিন্তু ওই কালচারটা রয়ে গেছে যে ইউনুস আমলে যে মব সংস্কৃতি যেটা শিখিয়ে গেছে সেটা কিন্তু এখনো যায় না। আপনি তো খেয়াল করেছেন মব সংস্কৃতিতে এখন বিদেশেও পাচার হচ্ছে। আমরা ভেরি রিসেন্টলি ইংল্যান্ডেও দেখেছি বাংলাদেশি মব সংস্কৃতি ইংল্যান্ডেও গিয়েছে। তো এই যে এই পর্যায়ে যদি চলতে থাকে, আমি মনে করি আপনি যেটা করছিলেন আওয়ামী লীগ দল হিসাবে প্রতিষ্ঠা যে বিষয়টা, এটা নির্ভর করছে শেখ হাসিনার উপর অবশ্যই, কিন্তু তিনি কিভাবে এটা চালাবেন সেটার উপর কিন্তু আপনি নির্ধারণ করে দিতে পারি না ওই দলের নেতা নেত্রী কে হবেন। আরেকটা বিষয় ছোট্ট পরিসরে জানি জনাব আনিস আলমগীর, শেখ হাসিনা যেহেতু এখন ভারতে অবস্থান করছে, আওয়ামী লীগ প্রশ্নে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন এসেছে কি? আমি এখনো পর্যন্ত দেখিনি, এখনো পর্যন্ত তাদের কথাবার্তায় রাজনৈতিক ইয়েতে কোনো পরিবর্তন আসেনি। আওয়ামী লীগ প্রশ্নে ভারত এক এবং ভারতের সব কটা দলই এক। আপনি যদি খেয়াল করে দেখেন কংগ্রেস তাদেরকে কি, আওয়ামী লীগকে কিভাবে দেখে। শেখ হাসিনা যখন গেল কংগ্রেস তার সবচেয়ে বড় মিত্র ছিল, কংগ্রেসও তাকে গ্রহণ করেছে আর বিজেপিও করেছে। তারপরে তৃণমূলের মতো দলও এখন শেখ হাসিনা জয়গান গাচ্ছে। তার মানে এখানে কে আছে প্রতিরোধ করা? তার মধ্যে কিছু হয়নি। এবং সরকার পরিবর্তনের পরও আওয়ামী লীগের প্রতি যে আছে, যার প্রীতি সম্পর্ক যেটা ভারত সরকারের আছে সেটা চলমান আছে, নতুন ধন্যবাদ কিছু হয়নি। জানাচ্ছি জনাব আনিস আলমগীর। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, এখানে আমার প্রশ্ন আপনার কাছে, যেমনটি আনিস আলমগীর বলছিল যে ভারতের আওয়ামী লীগের প্রতি প্রীতি সম্পর্ক এখনো বিদ্যমান রয়েছে, সেই জায়গা থেকে বর্তমানে যদি আমরা ভারতের অ্যাক্টিভিটিস একটু লক্ষ্য করি, বডি ল্যাঙ্গুয়েজ যদি আমরা একটু বুঝতে চাই, আমরা সীমান্তে পুশিনের অপচেষ্টা দেখছি, সাম্প্রতিক সময় আমরা দেখলাম তথ্য উপদেষ্টা দিল্লির বিমানবন্দরে হেরস্তা হলেন, এবং সবকিছু কি এক সূত্রে গাঁথা কিনা? দেখুন, এর আগে আমি কিছু কথা বলতে চাই যে আনিস ভাই অনেকগুলো কথা বলেছেন আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ। বাংলাদেশের এই সংস্কৃতিতে আপনি দেখেন আওয়ামী লীগ কিন্তু জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল, তখনও কিন্তু অনেকেই বলেছিল যে এই নিষেধাজ্ঞা দল হিসাবে জামাতকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এটা কিন্তু বলা হয়েছিল, বরং তারা আরো বেশি সংগঠিত হবে। আওয়ামী লীগের কপালে এখন একই রকম হবে, কিন্তু তারা দল হিসাবে নিজেদেরকে আরো বেশি সংগঠিত করতে পারবে কিনা এটা জানি না, কেননা তারা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে। আজকে যদি শেখ হাসিনা যদি দেশে থেকে যদি তিনি পরিস্থিতি মোকাবেলা করতেন, খালেদা জিয়া তো জেলে গেছেন, উনি তো জেলে যেতে পারতেন হয়তো সাময়িক সময়ের জন্য, এরশাদ জেলে গেছেন, কিন্তু জেলে থেকে তিনি দারুণভাবে রাজনীতিতে ফিরে এসেছেন। কিন্তু আজকে যেটা আপনি বলছেন যে এই যে বিএনপি আওয়ামী লীগের উপর নির্ভর, আপনার মনে আছে তো কথায় কথায় আমাদের যার কথা একটু আগে বলছেন যে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি তাদের দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য বারবার বলতেন যে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে 5-7 লাখ লোককে হত্যা করা হবে, এই ধরনের কথা। কারণ তারা জানতেন এই দেশের জন্য তারা কি করেছেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশে তারা কি করেছেন এবং একদলীয় একটা শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য কি ধরনের অপকর্ম। এবং আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, ওনার সাথে আমি একমত যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের যে ঐতিহ্য সব ঠিক ছিল, কিন্তু ব্যক্তি বিশেষের স্বেচ্ছাচারী ফেসিবাদী মনোভাবের জন্য ওই রকম একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে জনগণের কোন জায়গায় নিয়ে গেছেন সেটা। এখন আপনি বলেন যে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে কি করে, সহিশুদ্ধ মানুষ দিয়ে পুনর্গঠিত হবে? আপনি শেখ হাসিনা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, আওয়ামী লীগের কোন নেতা এবং খোদ শেখ হাসিনা তিনি তার বিকল্প হিসাবে কোন রাজনৈতিক দল, যাদেরকে ধরেন সাবের হোসেন চৌধুরীকে সামনে রেখে দল পুনর্গঠনের জন্য একটা উদ্যোগের কথা আমরা দেখেছিলাম, কিন্তু শেখ হাসিনা সেটা অ্যাপ্রুভাল দিয়েছেন? অ্যাপ্রুভাল দেন নাই। তার পরিবারের বিকল্প হিসাবে তিনি রাজনীতিতে দাঁড় করানোর মতো এখন কেউ আছে? নাই। তো ফলে দল হিসাবে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যে কাজগুলো আওয়ামী লীগের দরকার, সমর্থক আছে, এতে কোনো সন্দেহ নেই, তারা কষ্ট করছে। এই যে কর্মসূচির নামে অনেকেই গ্রেপ্তার হবেন, অনেকেই রাজনৈতিক হয়রানির শিকার হবেন, এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এই কাজটা ভিন্ন এবং বিরোধী দলকে কিভাবে করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমরা যারা শিক্ষক, আমরা পেশাজীবী, তারাও আমরা কোনো কর্মসূচিতে দাঁড়াতে পারি নাই, কোনো করতে পারিনি। হলগুলোতে ছাত্রদেরকে ধরে ধরে আপনি ওই যে একটা ট্যাগ দিয়ে
ছাত্রদল বা শিবির ট্যাগ দিয়ে আপনি পুলিশে তুলে ধরে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই যে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক মবতন্ত্রের শিকার হয়েছেন আমরা বলি, আমি এটাকে একজন শিক্ষক হিসেবে কোনোভাবে সমর্থন করিনি, কিন্তু আপনি এই প্রত্যেকটা শিক্ষক যারা মবতন্ত্রের শিকার সকল হয়েছেন তাদের গত 16 বছর বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড এবং সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি তাদের আচরণটা কি ছিল, আপনি গা শিউরে উঠবে, আপনারা এগুলো জানেন। আর সেখানে আবার তো প্রশ্ন এইগুলোর রেখেছিলাম- ব্যাপারে আমি শেষ করছি এখন এই কথাটা। এখন আপনার যে অবস্থা, যে বাংলাদেশের যে পরিস্থিতির মধ্যে হয়েছে, আনিস ভাই বারবার বলছিলেন যে একটা পাতানো নির্বাচন, কিন্তু আপনি গত 17 বছরের কোন ইলেকশনের সাথে এইবারের নির্বাচনকে আপনি ন্যূনতম কোনোভাবে এটাকে কম্পেয়ার এবং করতে 17 পারবেন বছরের না, যে কথা নির্বাচনের মধ্য দিয়ে এই সিদ্দিকুর রহমান 15 খান, বছর সেখানে আওয়ামী লীগের আমরা নেতাকর্মীদের কর্মকাণ্ডের দায় কোনোভাবে আসলে দলের এড়ানোর সুযোগ রয়েছে কিনা সেটা নিয়ে অবশ্যই না। কিন্তু বড় দল কি আলাদা করে? দল তো নেতাকর্মীদের মধ্য দিয়ে একটা দল, হ্যাঁ, একটা দল নেতাকর্মীদের মধ্য দিয়ে। ফলে আপনি যদি মনে করেন যে সব দায় শুধুমাত্র সেটা আওয়ামী লীগ, বিএনপি যেই হোক না কেন, অসংখ্য ধন্যবাদ নেতাকর্মীদের জানাচ্ছি দ্বারাই অধ্যাপক দলের ডক্টর পরিচয় সিদ্দিকুর এবং রহমান খান। সেটা ধন্যবাদ জানাচ্ছি জি, আনিস thank you. আপনি আমাদের আয়োজনে